ডোমেস্টিক ভায়োলেন্সের অভিযোগে অভিজ্ঞান দত্তকে পুলিশের হাতে তুলে দিল শ্রেষ্ঠা। হ্যাঁ বন্ধুরা, এমনটাই দেখা যাবে। বিস্তারিত জানতে ভিডিওটিতে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে শুরু থেকে শেষ অবধি দেখতে থাকো। গল্পের শুরুতেই দেখা যাবে কম্পাসকে স্ট্রেচারে তুলে চিৎকার করতে করতে হসপিটালে ঢুকায় বিহান ও মোনালিসা। বিহান চিৎকার করে বলতে থাকে, কম্পাস তোমার কিচ্ছু হবে না, চোখ খুলো প্লিজ, এভাবে এভাবে শুয়ে থেকো না। আমি বুঝতে পারছি না তুমি এমন করে কিভাবে শুয়ে আছো, আমি কতটা কষ্ট পাচ্ছি তুমি জানো। এরপরে ডক্টর এসে বলে, কি হয়েছে? তখনই বিহান বলে, আসলে আমাদের কোচিং সেন্টারে আগুন লেগে যায়, তখনই হয়তো বা ওর মাথায় কিছু একটা দিয়ে আঘাত লেগেছে আর ও সেন্সলেস হয়ে গেছে। বুঝতে পারছি না ওর জ্ঞান ফিরছে না কেন। এদিকে দেখা যাবে রশ্মিকা সেনাপতির সঙ্গে একটি একটি বারে আসে। সেখানে এসে সেনাপতির সঙ্গে বার ক্যাম্পে বসে পড়ে। সেখানে বসে সেনাপতিকে বলতে থাকে, আচ্ছা সেনাপতি, তোমার মা কি শুরু করেছে এসব? তুমি কিছু বলতে পারছো না? তোমার মা কি সব করছে দেখতে পাচ্ছ? আমার ছোটদা ভাই আর প্রান্তিক তাকে পুড়িয়ে মারার চেষ্টা করেছে। এত কিছুর পরেও আমার কি উচিত তোমার সঙ্গে এভাবে কথা বলা, এভাবে যোগাযোগ রাখা? তখন এই কথা শুনে সেনাপতি বলে, বিশ্বাস করো রশ্মিকা, আমার মা ওখান থেকে বেরিয়ে আসতে চাইছে, কিন্তু কোনোভাবেই ওই অভিজ্ঞান দত্তের জন্য বেরোতে পারছে না। উনি উনি আমার মাকে খুব বাজেভাবে বাজেভাবে ওখানে ফাঁসিয়ে দিয়েছে, তাই আমার মা কোনোভাবে ওখান থেকে বেরিয়ে আসতে পারছে না। বিশ্বাস করো, তুমি তো জানো আমার মা কত বছর তোমাদের বাড়িতে থেকেছে, কখনো কি আমার মা তোমাদের সঙ্গে কোনো খারাপ করেছে? এদিকে দেখা যাবে ঋতুজা হসপিটালে এসে অস্থির হয়ে যায় আর কম্পাসের সেন্সলেসের কথা শুনে অবাক হয়ে যার বলতে থাকে, আমি অভিজ্ঞান দত্তকে কিছুতেই ছাড়বো না, ওনাকে আমি দেখে নেব। ওনার কারণেই আজকে এত কিছু, ওনার কারণে আমার আমার পুত্রবধূ আমার ছেলেরা সবাই মরতে বসেছিল। আমি কাউকে কাউকে ছাড়বো না, অভিজ্ঞান দত্তকে আমি দেখে নেব। এ কথা শুনে বিহান বলতে থাকে, মা তুমি এতটা উত্তেজিত হইও না, এতটা উত্তেজিত হলে তোমার শরীর খারাপ করবে। তখনই দেখা যাবে ঋতুজা বলতে থাকে, যা হবার হোক, কিন্তু আমি ওই অভিজ্ঞান দত্তকে ছাড়বো না, অভিজ্ঞান দত্তকে আমি দেখে নেব, ওনাকে আমি বুঝে দেব যে উনি যে অন্যায় করছে সেগুলো অন্যায়, সেগুলো করা ওনার একদম ঠিক হচ্ছে না, একদম উচিত হচ্ছে না। এরপরে দেখা যাবে ঋতুজা এই বলে সেখান থেকে বেরিয়ে যায়। তখনই সত্যজিৎ এসে বলতে থাকে, কি ব্যাপার বিহান, সবকিছু ঠিক আছে? কম্পাস কোথায়? তখনই দেখা যাবে বিহান বলতে থাকে, কম্পাসকে ভেতরে নিয়ে যাওয়া হয়েছে, বুঝতে পারছি না কম্পাসের অবস্থা কিরকম হবে, ওর কন্ডিশনটা কেমন হবে আমি সত্যি বুঝতে পারছি না। তখনই দেখা যাবে এ কথা শুনে সত্যজিৎ বলতে থাকে, চিন্তা করো না, সবকিছু ঠিকঠাক হয়ে যাবে, কম্পাস একদম সুস্থ হয়ে উঠবে। কম্পাসকে আমি খুব ভালো করেই চিনি, ও খুব লড়াকু মেয়ে, ওকে সুস্থ হতেই হবে, সুস্থ হয়ে দেখবে হাসতে হাসতে বাড়ি ফিরছে। তখনই বিহান বলতে থাকে, আমিও চাই কম্পাস যাতে হাসতে হাসতে বাড়িতেই ফিরে। সবাই সবাই কম্পাসের জন্য অপেক্ষা করছে। এরপরে দেখা যাবে মোনালিসা মনে মনে বলতে থাকে, আমি দাদুকে কিছুতেই ক্ষমা করতে পারবো না, দাদু যে অন্যায়গুলো করছে সেগুলো পুরোটাই অন্যায়, এগুলো মেনে নেওয়া যায় না। এরপরে দেখা যাবে বিহান কাঁদতে থাকে আর বলতে থাকে, আমি বুঝতে পারি না, যখনই কোনো অঘটন ঘটে তখনই কম্পাসকে কোনো না কোনো বিপদে পড়তে হয়, কম্পাসকে কোনো না কোনো ভাবে ফাঁসিয়ে দেওয়া হয়। এদিকে দেখা যাবে সেনাপতি রশ্মিকাকে অনেক রকমের কথা বোঝাতে থাকে। তখনই রশ্মিকা বলে, আমি বুঝতে পারছি না সেনাপতি, তুমি কেন তোমার মাকে সাপোর্ট করছো? তোমার তো উচিত তোমার মাকে বোঝানো যে এখান থেকে বেরিয়ে আসার অনেক চেষ্টাই আছে, ওনাকে চেষ্টা করতে হবে। এভাবে যদি সবটা সবটা নিজে নিজে মেনে নেয় তবে তো অবশ্যই অভিজ্ঞান দত্ত পেয়ে বসবে, তাই না? এরপরে দেখা যাবে এরপরে দেখা যাবে সেনাপতি জুস আনতে চায় আর রশ্মিকার জুসে কিছু একটা মিশিয়ে দেয় জ্ঞান হারানোর। এরপরে দেখা যাবে সেনাপতি মনে মনে বলতে থাকে, তোমাকে হাতের মুঠোয় পাওয়ার একটা ব্যবস্থা তো হয়েই গেল, শুধু এখন খাবার বালা। এদিকে দেখা যাবে কম্পাসের পাশে বসে কম্পাসকে ডাকতে থাকে বিহান আর বলতে থাকে, কম্পাস তুমি ঠিক আছো? কথা বলো, কেন কথা বলছো না? এভাবে এভাবে কেন শুয়ে আছো বলো তো? তখনই দেখা যাবে আগ্রহ নিয়ে সবাই কম্পাসের দিকে তাকিয়ে থাকে কম্পাসের কথা বলার আশায়। তখনই বিহান বলে, আমি বুঝতে পারছি না তুমি এতটা চঞ্চল মেয়ে হয়ে কি করে এরকম বিছানায় শুয়ে আছো, কথা বলো প্লিজ। তখনই দেখা যাবে কম্পাস আস্তে আস্তে চোখ খুলেই আস্তে আস্তে সবাইকে দেখে কম্পাস বলতে থাকে, কি ব্যাপার, আমি এখানে কেন, কি হয়েছে আমার? এরপরে দেখা যাবে তখনই বিহান বলে, কি বলছো এসব কম্পাস? তখনই কম্পাস বলে, আপনারা ঠিক আছেন তো বিহান স্যার?
আপনাদের কারো কোনো ক্ষতি হয়নি? তখনই দেখা যাবে বিহান বলতে থাকে, না আমাদের কোনো ক্ষতি হয়নি কম্পাস, চিন্তা করো না, একদম ঠিক আছি আমরা। তুমি তুমি ঠিক আছো তো? নিজেকে বেটার ফিল মনে হচ্ছে? তখনই বিহানের কথা শুনে কম্পাস বলে, হ্যাঁ। এরপরে সত্যজিৎ বলে, দেখতেই পাচ্ছি যে জ্ঞান ফিরতে না ফিরতে অন্যের চিন্তা। তোমার কি হয়েছিল তুমি কি জানো? তুমি কি সেটা জানো? তখনই দেখা যাবে কম্পাস বলতে থাকে, না আমার কি হয়েছে? তখনই সত্যজিৎ বলে, তুমি তুমি একটু স্ট্রেস নিয়ে জ্ঞান হারিয়ে ফেলেছিলে, আর ডক্টর বলেছে কোনো ভয়ের কারণ নেই, কিচ্ছু হয়নি, এবার তুমি ড্যাগ ড্যাগ করে বাড়িতে যেতে পারবে। এদিকে দেখা যাবে এদিকে সেনাপতি জুস নিয়ে এসে রশ্মিকার সামনে বসে আর বলতে থাকে, আসলে রশ্মিকা, সোশ্যাল মিডিয়া থেকে কিছু ছবি ডিলিট করানো গেছে, আর কিছুটা আছে, সেগুলো আমি করে নেব, কোনো কোনো চিন্তা করো না। আর তোমাকে যে নাম্বার চেঞ্জ করার ব্যাপারটা বলেছিলাম, সেটাও আমি সমস্ত ব্যবস্থা করেছি, আর বাড়িতে কি বলবে সেটাও আমি তোমাকে বলে দেব। তখনই দেখা যাবে রশ্মিকা জুস খেতেই মাথাটা ঝিমঝিম করতে শুরু করে। রশ্মিকা বলতে থাকে, এসব কি হচ্ছে? আমার কেমন যেন লাগছে, মনে হচ্ছে আমার মাথাটা কেমন যেন ঝিমঝিম করছে, আমার আমার চোখ দুটো অন্ধকার হয়ে আসছে। তখনই তখনই সেনাপতি নিজের মতো কথা বলতে থাকে আর মনে মনে বলতে থাকে, অ্যাকশন শুরু হয়ে গেছে, এবার চাইলেও তুমি নিজেকে আমার হাত থেকে বাঁচাতে পারবে না রশ্মিকা। তোমাকে আমি কিছুতেই ছাড়বো না। এরপরে দেখা যাবে এদিকে সত্যজিৎ কম্পাসকে বলতে থাকে, কম্পাস, এবার তো বাড়ি ফিরতে হবে তাই না? এতটা এতটা তো স্ট্রেস নেওয়া ঠিক নয়, তোমার তো স্ট্রেস নেওয়া যাবে না তাই না? তখনই কম্পাস বলে, হ্যাঁ আমি বাড়ি যেতে চাই, আমার এখানে একদম ভালো লাগছে না। প্রান্তিকদা, তোমার হাতে তো পুড়ে গিয়েছিল, তুমি হাতটা ফার্স্ট এড করিয়েছো তো? তখনই প্রান্তিক বলে, হ্যাঁ করেছি, তোমাকে এতটা চিন্তা করতে হবে না, তুমি বরং নিজের শরীরের দিকে তাকাও, এভাবে আমাকে নিয়ে ভাবার কোনো প্রয়োজন নেই। এরপরে দেখা যাবে কম্পাস বলতে থাকে, আমি বুঝতে পারছি না যে কে বা কারা এভাবে আগুনটা লাগিয়ে দিল। তখনই মোনালিসা বলে, তোকে এতটা ভাবতে হবে না, তুই শুধু নিজের নিজের শরীরটা নিয়ে ভাব। এদিকে দেখা যাবে বিহানকে ডক্টর দূরে নিয়ে গিয়ে বলতে থাকে, আসলে একটা দুঃখজনক কথা না বললেই নয়, আপনাকে আমি বলছি। তখনই দেখা যাবে বিহান বলতে থাকে, কি ডক্টর, আপনি আমাকে বলুন। তখনই ডক্টর বলে, আসলে কম্পাসের তো আগে আগে মাটিতে চাপা থাকার কারণে মাথায় একটি আঘাত লেগেছিল তাই না? এদিকে দেখা যাবে ঋতুজা জোর করে অভিজ্ঞান দত্তের বাড়িতে ঢুকলে তখনই অভিজ্ঞান দত্ত বলে, কি ব্যাপার, এটা কি সিক্রেট, কিরকম অসভ্যতম হচ্ছে তুমি, আপনি এভাবে আমার বাড়িতে কি করে ঢুকতে পারেন? তখনই ঋতুজা বলে, হ্যাঁ অবশ্যই অবশ্যই ঢুকতে পারি, কেন ঢুকতে পারি না, অবশ্যই ঢুকতে পারি, তার তার যথেষ্ট কারণ আছে। এভাবে ক্রিমিনালের বাড়িতে কোনো রকম কোনো পারমিশন নিয়ে ঢুকতে হয় না। তখনই দেখা যাবে মুক্তি বলতে থাকে, কি বলছিস ঋতু, ক্রিমিনাল মানে কি বোঝাতে চাইছিস? তখন অভিজ্ঞান দত্ত বলে, আপনি কিন্তু বাড়াবাড়ি করছেন মিসেস ঋতুজা চৌধুরী। তখনই ঋতুজা বলে, আপনি আপনি এত বড় সাহস কোথা থেকে পান? আমার ছেলেদের পুড়িয়ে মারার চেষ্টা করেন, আমার ছেলেদের গায়ে হাত দেওয়ার পরিণাম কি হতে পারে আপনার কোনো ধারণা আছে? এই কথা শুনে মুক্তি বলতে থাকে, অযথা কেন কেন ঝামেলা করছিস, আমি তো বুঝতে পারছি না তুই কি বোঝাতে চাইছিস ঋতু। তখনই ঋতুজা বলে, একদম বাড়াবাড়ি করবি না মুক্তি, তুই একদম বাড়াবাড়ি করবি না, কি হয়েছে কি হয়নি সবটা আমি খুব ভালো করেই জানি, আমি তোর মুখ থেকে কোনো রকম কোনো কথা শুনতে চাই না। তখনই দেখা যাবে মুক্তি বলতে থাকে, তুই কিন্তু এতটা এতটা কাঁচা কাজ করতে পারিস না, আমি বুঝতে পারছি না যে তুই অযথা কেন এরকম করে ঝামেলা করছিস, কি হয়েছে তোর? তখনই দেখা যাবে ঋতুজা বলতে থাকে, ছি মুক্তি ছি, তুই এতটা নিচে নামতে পারিস, তুই বিহানকে মারার কথা ভাবতে পারিস? তুই তো নিজে নিজে কোলে করে বিহানকে মানুষ করেছিস, তুই নিজে বিহানকে ছোট থেকে বড় করেছিস, সেই বিহানকে মারার জন্য তুই লোক পাঠিয়েছিলি, তুই একবারও ভাবলি না যে সে বিহানকে তুই কি করে মারতে পারিস? তখনই দেখা যাবে অভিজ্ঞান দত্ত বলতে থাকে, হ্যাঁ আমরা যে এই মারার প্ল্যানটা করেছি, এটা আপনাকে কে বলেছে? আপনার কাছে কোনো প্রমাণ আছে? প্রমাণ ছাড়া আপনি কি আমার বাড়িতে এসে হুটচুটি শুরু করেছেন? আমি তো বুঝতে পারছি না আপনি কি চাইছেন বলুন তো। তখনই ঋতুজা বলে, হ্যাঁ আমি প্রমাণ ছাড়া আসিনি। এরপরে দেখা যাবে এদিকে এদিকে বিহান এই কথাগুলো শুনে অবাক হয়ে যায়। তখনই ডক্টর বলে, আসলে সত্য কথা বলতে সেদিনে তখনকার মাথার ট্রমাটা আর আজকে দুটো মিলে ওর মধ্যে একটি ট্রমা সৃষ্টি হয়েছে। আর আর এমনটা হতে পারে যে ও কিছু কিছু জিনিস ভুলে যেতে পারে, ওর স্মৃতিশক্তি টান দিতে পারে। এ কথা শুনে অবাক হয়ে যায় বিহান বলতে থাকে, কি বলছেন এসব ডক্টর?
তখনই ডক্টর বলে, হ্যাঁ আমি যা বলছি একদম ঠিক বলছি, একদম ঠিক বলছি, এতে আমার আর করার কিছুই নেই। আমি অনেক অনেক রকম চেষ্টা করেছি কিন্তু কোনোভাবেই সম্ভব না। তখন এই কথা শুনে বিহান বলতে থাকে, আমি বুঝতে পারছি না এটা কি করে হতে পারে। ও তো নিজের পড়াশোনাকেই নিজের পৃথিবী মনে করে, নিজের জগৎ মনে করে। ওর পড়াশোনাটা যদি বন্ধ হয়ে যায় তবে ও একদম শেষ হয়ে যাবে। তখন এই কথা শুনে দেখা যাবে ডক্টর বলতে থাকে, আপনি হয়তো আমার কথাটা বুঝতে পারেননি। আমি বলতে চেয়েছি যে ও মাঝে মধ্যে কিছু ভুলে যাবে কিন্তু পুরোপুরিভাবে ভুলে যাবে না। এদিকে দেখা যাবে ঋতুজা ঋতুজা অভিজ্ঞান দত্তকে ট্রিট করে আর বলতে থাকে, আমি আপনাকে জেলের ঘানি টানাবো। তখনই অভিজ্ঞান দত্ত বলতে থাকে, আপনি কোনো কিছু করতে পারবেন না, আপনার কাছে কোনো রকম কোনো প্রমাণ নেই, আপনি আমাকে কোনোভাবে অ্যারেস্ট করতে পারবেন না। তখনই তখনই ঋতুজা বলে, আমি যদি আপনাকে অ্যারেস্টটা করাতে পারি তবে আপনি কি করবেন? তখনই অভিজ্ঞান দত্ত বলতে থাকে, আমি কিন্তু আপনার নামে মানহানির কেস করব, বলে দিলাম। আপনি এভাবে অযথা অযথা আমার বাড়িতে এসে উচ্চতি করতে পারেন না। তখনই দেখা যাবে মুক্তি বলতে থাকে, তুই কিন্তু একদম কাঁচা কাজ করছিস ঋতু, তুই কিন্তু কাঁচা কাজ করতে জানিস না। কাঁচা কাজ কেন করছিস বলতো? তখনই মুক্তিকে ঋতুজা বলে, তুই একদম বাড়াবাড়ি করবি না মুক্তি, তোকে দেখে আমার লজ্জা লাগছে। তোর মতো মেয়ে যেন কোনো বাবার ঘরে না জন্মায়। তুই তো এক একটা কুলাঙ্গার। তখন এই কথা শুনে ঋতুজাকে মুক্তি বলতে থাকে, তুই কিন্তু এবার বাড়াবাড়ি করছিস। এরপরে অভিজ্ঞান দত্ত বলতে থাকে, ঋতুজা চৌধুরী তুমি কি ভেবেছো এত সহজে অভিজ্ঞান দত্তকে ধরিয়ে দেওয়া যায়? কিছুতেই নয়। ঠিক তখনই শ্রেষ্ঠা ভেতরে ঢুকে আর বলতে থাকে, অবশ্যই ধরিয়ে দেওয়া যায়। আমি আমি আপনার নামে ডোমেস্টিক ভায়োলেন্সের কেস করেছি। এ কথা শুনে অবাক হয়ে যায় অভিজ্ঞান দত্ত। এরপরে দেখা যাবে পুলিশ সঙ্গে ঢুকলে অভিজ্ঞান দত্ত ভয় পেয়ে যায় আর বলতে থাকে, কি হচ্ছে এসব বৌমা, তুমি এসব কি করছো? তখনই দেখা যাবে শ্রেষ্ঠা বলতে থাকে, অফিসার এই লোকটা দিনের পর দিন মাসের পর মাস আমাকে ঘরে আটকে রেখে অমানবিক নির্যাতন করিয়েছে। এমনকি ওনার ছেলের সঙ্গে আমার ডিভোর্সটাও করিয়ে নিয়েছে। এদিকে দেখা যাবে বিহান ডক্টরের কথা শুনে অবাক হয়ে যায়। এরপরে কম্পাসের কাছে এসে মনে মনে সে কথাগুলোই ভাবতে থাকে। তখনই কম্পাস বলে, কি হয়েছে বিহান স্যার, আপনাকে কেমন যেন উত্তেজিত লাগছে, কোনো প্রবলেম? তখনই দেখা যাবে বিহান বলতে থাকে, না কম্পাস, সেরকম কিছু না। তুমি তুমি বুঝবে না, তুমি বরং ঘুমিয়ে থাকো, কোনো রকম কোনো সমস্যাই নেই। এরপরে দেখা যাবে এ কথা শুনে কম্পাস বলতে থাকে, আমি বাড়ি ফিরবো, আমার আমার মোটেও ভালো লাগছে না এখানে। তখন এ কথা শুনে দেখা যাবে মোনালিসা বলতে থাকে, কাল সকালে বাড়ি ফিরবি। এভাবে এভাবে জেদ করিস না কম্পাস, জেদ করিস না। এখানে এখানে চুপচাপ থাক, এরকম করে জেদ করে কোনো কোনো লাভ নেই। তখনই দেখা যাবে এ কথা শুনে কম্পাস বলে, আমি বুঝতে পারছি যে তোমরা তোমরা আমাকে আমার ভালোর জন্য এখানে রাখতে চাইছো, কিন্তু কিন্তু আমার এখানে থাকতে ইচ্ছে করছে না, আমার একদম একদম ভালো লাগছে না। আমি বাড়ি যেতে চাই। এরপরে দেখা যাবে সত্যজিৎ বলতে থাকে, আজকে রাতটা তো থাকতেই হবে কম্পাস, এতটা উত্তেজিত হয়ে ভেঙে পড়লে কি করে হবে? এতটা ভেঙে পড়া তো কোনোভাবেই যাবে না। এরপরে দেখা যাবে বিহান মনে মনে বলতে থাকে, আমি কি করব? সত্যি সত্যি যদি কম্পাস সবটা ভুলে যায় তবে কম্পাসকে আমি কি করে মনে করাবো? আমি তো কোনো কিছুই বুঝতে পারছি না। তখনই দেখা যাবে এ কথা শুনে এ কথা শুনে এদিকে অভিজ্ঞান দত্ত বলতে থাকে, শ্রেষ্ঠা তুমি বাড়াবাড়ি করছো। অফিসার, ওর মাথার সমস্যা, আমার আমার বৌমা মানসিকভাবে অসুস্থ, তাই ওকে আপনারা ওর কথা মতো চলতে দেবেন না, ওর কথাগুলো শুনে কোনো রকম কোনো পদক্ষেপ নেবেন না। তখনই ঋতুজা বলে, আমি আমি জানতাম আপনি আপনি আইনের প্যাঁচমার মারার চেষ্টা করবেন, আপনি অবশ্যই এসবের মধ্যে এই কথাটাই বলবেন। তখনই শ্রেষ্ঠা বলে, দেখেছেন দিদি, আমি বলেছিলাম না উনি আমাকে মানসিক রোগী সাজিয়ে দেবে। সবার সামনে আমাকে মানসিক রোগী সাজাতে ওনার দুবারও ভাবতে হবে না। উনি আগে থেকেই সমস্ত মেডিকেল রেকর্ড জালিয়াতি করে বানিয়ে রেখেছে, টাকা খাইয়ে মিথ্যে মেডিকেল রেকর্ড বানিয়ে রেখেছে। তখনই দেখা যাবে এ কথা শুনে ঋতুজা বলতে থাকে, আমি জানতাম আপনি এমনটাই করতে পারেন, তাই আমি আসার সময় আগে থেকেই শ্রেষ্ঠা ট্রিটমেন্ট করিয়ে এনেছি, ওকে ওকে পরীক্ষা করে এনেছি, মেডিকেল ওকে বলেছে ও পুরোপুরিভাবে সুস্থ, ওর কোনো রকম কোনো সমস্যা নেই। এ কথা শুনে অভিজ্ঞান তত ভয় পেয়ে যায় আর বলতে থাকে, প্লিজ আমাকে আমাকে ছেড়ে দিন, আমি ইচ্ছে করে এমনটা করিনি। তখনই এদিকে এদিকে দেখা যাবে কম্পাস বিহানকে বলতে থাকে, বিহান স্যার, আপনাকে কেমন অন্য মানুষকে দেখাচ্ছে, আপনি কি কিছু নিয়ে ভাবছেন? তখনই বিহান হাসতে থাকে আর বলতে থাকে, না কম্পাস, আমি সেরকম কিছুই ভাবছি না, আসলে আসলে তোমাকে নিয়েই ভাবছিলাম, তাছাড়া আর কিছুই নয়।